গল্পের হিরো আর হিরোইন, এদের সম্পর্কে যদি এক লাইনে বোঝাতে হয় তবে বলতে হবে এক খাঁচায় বন্দি দুই ইঁদুর আর বেড়াল। এদের প্রতিদিনের কেসটা ঠিক ওই টম এন্ড জেরির মতো। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, অথচ মজার ব্যাপার হলো সকালবেলা ঘুম থেকে উঠে জাংকুকের প্রথম মেসেজটা যাবে তের ফোনে, কিরে পেতনি বেঁচে আছিস নাকি পটল তুললি? আর অন্যদিক থেকে তের রিপ্লাই আসবে, তোর শ্রাদ্ধের লুচি খাওয়ার জন্য হলেও বেঁচে আমি থাকবই গাধা। ব্যাস, দিনের শুরুটা এত সুন্দর প্রেমময় শুভেচ্ছা দিয়ে হওয়ার পর বাকি দিনটা যে কেমন কাটবে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জাংকুক ছেলেটা দেখতে একদম হিরো মার্কা, লম্বা চওড়া চেহারা, আর তার সারাদিনের ধ্যান জ্ঞান একমাত্র অবসেশন হলো জিম। জিম থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাইসেপ দেখে ও নিজেই নিজের প্রেমে পড়ে আর মনে মনে ভাবতে থাকে এ যেন এক পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস আবিষ্কার করে ফেলেছে। ওর জীবনের মূল লক্ষ্য দুটো, 1 সিক্স প্যাক ধরে রাখা, আর 2 টেকে কিভাবে জ্বালানো যায় তার নতুন নতুন ফন্দি বের করা। অন্যদিকের ক্যারেক্টারটা আরো মারাত্মক, নাম তে। তবে তার মেজাজ চৈত্র মাসের দুপুরের কড়া রোদ, হাইট বড়জোর 5 ফুট 1 ইঞ্চি, কিন্তু ওইটুকু শরীরের ভিতর ভগবান যে কি পরিমাণ এনার্জি আর মুখের ধার দিয়েছে সে আর বলার কথা না। তের জীবনের মূল মন্ত্র হলো ডায়েট গোল্লাই যাক, ফুচকা আর বিরিয়ানি জীবন। আর হ্যাঁ, তের কিন্তু জাংকুকের শো অফ করা জিম করা বডি দেখলে গা জ্বলে যায়, কিন্তু এই যে সারাদিন চুলোচুলি এর ভিতরেও একটা ইলিশ মাছের পেটের মতো নরম ব্যাপার লুকিয়ে থাকে তার মধ্যে। ওদিকে জাংকুক যতই তেকে হাফ টিকিট বলে রাখাক না কেন, রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ছেলে যদি তের দিকে একটু বেশি সময় তাকায় তাহলে জাংকুকের হাতের মুঠো এমনিতেই শক্ত হয়ে যায়। আবার তে মুখে মুখে জাংকুকের গোষ্ঠীর শ্রাদ্ধ যতই করুক না কেন, তবে জাংকুক যেদিন জিম করতে গিয়ে পায়ে চোট লেগেছিল ও নিজে গিয়ে সেবা যত্ন করেছিল। মরিস না ভাই, তুই মরলে আমি কার সাথে ঝগড়া করব? যাই হোক, এর থেকে তোমাদের মোটামুটি ওদের সম্পর্ক সম্বন্ধে ধারণা হয়েই যাবে। তো এখন মূল গল্পে ফেরা যাক। সেদিনটা ছিল অমাবস্যা। আকাশটা দুপুর থেকেই কেমন যেন থমথমে হয়েছিল, ঠিক যেন পাড়ার কাকিমারা অন্যের নামে পরনিন্দা করার আগে যেভাবে মুখটা গম্ভীর করে রাখে ঠিক সেরকম। বিকেল নামতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। তে তখন ফুচকা খাওয়ার জন্য ছটফট করছে আর জাংকুককে ফোন করে হুকুম করছে 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে মোড়ের মাথায় আয়, ফুচকা খাবো। জাংকুক তখন মাত্রই জিম থেকে ফিরে প্রোটিন শেকের বোতলটা মুখে লাগিয়েছিল, ওপাশ থেকে তের কথা শুনে বলে উঠল, আমি এখন প্রোটিন খাচ্ছি, তোর ওই নোংরা জলের আলু মাখা খাওয়ার জন্য আমি এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না। আসবি কি আসবি না বল, না এলে তোর ওই জিমের প্রোটিন পাউডারের কৌটোয় আমি নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো বলেই কলটা কেটে দিল। জাংকুক ভালো করেই জানে এই মেয়ে যা বলে তা করেই ছাড়ে। অগত্যা একটা ছাতা আর নিজের সাথের বাইকটার চাবি নিয়ে বেরিয়ে পড়ল সে। মোড়ের মাথায় গুড্ডুদার ফুচকার স্টল, তে অলরেডি সেখানে দাঁড়িয়ে জিভ বের করে ফুচকার আলু মাখা দেখছে। জাংকুক সেখানে গিয়ে দাঁড়াতেই তে বলল, গুড্ডুদা একদম কড়া করে ঝাল দেবে। তোর এই 1.5 ফুট হাইট নিয়ে তুই যখন ফুচকা খাস না তে, সত্যি বলছি মনে হয় একটা কাঠবিড়ালি সুপারি চিবোচ্ছে। এই ফুচকা খেয়ে খেয়ে তোর বুদ্ধি শুদ্ধি সব জলের মতো পাতলা হয়ে গেছে রে তে। একটা আস্ত ফুচকা মুখে পুড়ে চোখ বড় বড় করে বলল, মুখ সামলে কথা বলবি জাংকুক, তোর মতো জিম করা পাবলিকদের মাথায় বুদ্ধি এমনিতেই থাকে না, সব গিয়ে জমে ওই বাইসেপে। সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বডি দেখিস, হাঁপিয়ে যাস না রে গাধা।
তুই জানিস আমার এই বডির জন্য কলেজের কত মেয়ে লাইন দিয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ দেখেছি, ওগুলো মেয়ে নয়, ওগুলো হলো অন্ধ চাতক পাখি। ভগবান দোহাই তোমার, এই জিম অবসেসড গাধাটাকে একদিনের জন্য হলেও আমার জায়গা নিয়ে দাঁড় করাও, তবে বুঝবে আমরা মেয়েরা প্রতি মুহূর্তে কি কি ফেস করে থাকি। এই যে পিরিয়ডসের ব্যথা, শাড়ি পরার কষ্ট, বাসে ট্রেনে ছেলেদের কুনি কুতা খাওয়া, এইসব একদিন সহ্য করুক, তাহলেই বুঝবে মেয়েদের জীবন কত বড় কঠিন। জাংকুক হা করে হেসে উঠল। বলদ কোথাকার, আমার মেয়েদের বডিতে ঢুকতে হবে না, আমি আমার চওড়া ছাতি নিয়ে খুব শান্তিতেই আছি। তুই বরং দুটো ফুচকা খেয়ে নিজের হাইটটা বাড়ানোর চেষ্টা কর। ঠিক সেই মুহূর্তে ঘটল এক কাল্পনিক অঘটন। তেরোই ভগবানকে ডাকাডাকিটা বোধহয় সরাসরি স্বর্গের কন্ট্রোল রুমে গিয়ে হিট করেছে। আকাশে করাত করাত করে বিদ্যুৎ চমকালো। এমন বিদ্যুৎ কড়কানিতে গুড্ডুদা ফুচকা ফেলে নিজেই ভয়ে টেবিলের তলায় ঢুকে গেল। আর তে আর জাংকুক দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে ফেললো। ওই বিপদের মুহূর্তে জাংকুক দেখে নিজের চওড়া বুকে আড়াল করে টেনে নেওয়ার চেষ্টা করেছিল, আর তে জাংকুকের টি শার্টটা খামচে ধরেছিল। তারপর চারপাশটা কেমন ঘুটঘুটে অন্ধকার ব্ল্যাক আউট হয়ে গেল। अब आएगा असली मजा। পরের দিন সকালে জাংকুকের ঘুম ভাঙলো একটা অদ্ভুত অনুভূতিতে। সাধারণত ও যখন সকালে ওঠে ওর পিঠের শক্ত পেশিগুলো একটু টান টান করে, কিন্তু আজ বিছানাটা বড্ড বেশি নরম লাগছে, আর চারপাশ থেকে কেমন একটা স্ট্রবেরি আর গোলাপ ফুলের গন্ধ আসছে। ওর নিজের ঘর থেকে তো সবসময় ঘামের আর জিমের জুতোর বিদঘুটে পচা গন্ধ আসে। ওর চোখ না খুলে আড়মোড়া ভাঙতে গেল, কিন্তু একই হাতটা নাড়াতে গিয়ে মনে হলো হাতটা বড্ড হালকা। ও নিজের বুকের ওপর হাত রাখতেই চ্যাপ করে উঠল। কই, ওর সেই চওড়া পাথরের মতো শক্ত ছাতিটা কোথায়? সেখানে কেমন যেন দুটো নরম রসগোল্লার মতো জিনিস। জাংকুক ধরফড়িয়ে চোখ খুলল। চারিদিকের দেওয়ালগুলো গোলাপি, দেওয়ালে আবার কোরিয়ান ছেলেদের পোস্টার সাঁটা। ওরে বাপরে, ও তো তের ঘরে শুয়ে আছে। সে নিজের গালে হাত দিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, এ কি কাণ্ড, এটা কি হয়েছে আমার? এখন তার মুখ দিয়ে বেরোনো আওয়াজটা শুনতেই নিজেই খাট থেকে পড়ে যাওয়ার জোগাড় হলো। ওটা কোনো ছেলের গম্ভীর গলার আওয়াজ ছিল না, ওটা একদম কোকিল মার্কা চিকন সুরেলা একটা মেয়ের গলা, একদম তের গলা। জাংকুক নিজের দুই হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরল। হাত দুটো বড্ড ছোট ছোট, আঙুলগুলো সরু সরু, মুখে আবার হালকা পিঙ্ক নেল পলিশ পরা। ওর কপাল দিয়ে তখন ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। ও টলতে টলতে খাট থেকে নেমে বাথরুমের দিকে দৌড়ালো। বাথরুমের দরজাটা ঠেলে ঢুকেই সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওরে বাপরে, ভূত! জাংকুক নিজের গালে হাত দিল, আয়নার তেও নিজের গালে হাত দিল। ও চোখ বড় বড় করলো। আয়নার ভিতরে তেও তার চোখ বড় বড় করলো। আয়নায় কেন জাংকুক নেই? আয়নায় দাঁড়িয়ে আছে 5 ফুট 1 ইঞ্চি তে। জাংকুক নিজের চুলে হাত দিল। সিল্কি লম্বা চুল ওর হাতে এলো। এরপর নিজের দিকে তাকালো। সে তো নাইটি পরে দাঁড়িয়ে আছে। একই কাণ্ড! জাংকুক তৎক্ষণাৎ দুই হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল, হে ভগবান, হে রাধা মাধব, একই মায়া তোমার! আমি আমি মেয়ে হয়ে গেছি? আমার অমন সুন্দর সিক্স প্যাক গেল কোথায়? আমার দাড়ি গোফ! আমি এখন কি করব? এই সমাজ আমায় কি করে মেনে নেবে? লজ্জায় ভয়ে জাংকুক, অর্থাৎ যে এখন তের বডিতে, মাথা ঘুরতে লাগলো। ও বাথরুমের কমোডের উপর বসে পড়ে নিজের মুখটা দুই হাঁটুর মধ্যে গুঁজে দিল। একটা 23 বছরের জোয়ান জিম করা ছেলে, যে কিনা এখন মেয়ের শরীরের ভিতর বন্দী হয়ে গেছে। জাংকুকের এখন হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে ইচ্ছে করছে। ঠিক সেই সময়
জাঙ্কুকের নিজের বাড়িতে জাঙ্কুকের বিছানায় তের ঘুম ভাঙলো। তে সাধারণত সকালে উঠেই একটা হাই তুলে আর বিছানায় গড়াগড়ি খায়, কিন্তু আজও যখন হাই তুলতে গেল ওর মনে হলো ওর চোয়ালটা বড্ড চওড়া হয়ে গেছে। আর ও যখন হাতটা উপরে তুললো, আরে বাপরে, একটা মস্ত বড় মাংসের বাইসেপ ওর চোখের সামনে ভেসে উঠলো। তে চোখ রগড়ে উঠে বসলো। খাটটা কেন জানি বড্ড ছোট লাগছে, ওর পা দুটো খাটের বাইরে ঝুলছে। ও নিচের দিকে তাকিয়ে দেখলো বিশাল লম্বা দুটো পা আর পরনে একটা ঢিলে ঢোলা হাফ প্যান্ট। এরপর ও নিজের হাতটা দেখলো, চওড়া কর্কশ হাত, হাতে আবার কত লোম গজিয়েছে। তে চমকে উঠে নিজের বুকের উপর হাত দিল। ইস, একদম ফ্ল্যাট, পাথরের মতো শক্ত। ও নিজের পেটের উপর হাত দিল, একাধিক কাঁচ কাটা চওড়া পেট, সিক্স প্যাক। তে লাফ দিয়ে খাট থেকে নামলো, কিন্তু হাইটটা এত বেশি যে ব্যালেন্স সামলাতে না পেরে সামনের ড্রয়িং টেবিলে আয়নার উপর গিয়ে আছাড় খেলো। উঠে দাঁড়াতেই আয়নার দিকে চোখ যেতেই তের মুখ হাঁ হয়ে গেল। আয়নায় দাঁড়িয়ে আছে স্বয়ং জাঙ্কুক, উস্কো খুস্কো চুল, মুখে এক রাতের গজানো হালকা দাড়ি আর চওড়া কাঁধ। তে প্রথমে থমকে গেল, তারপর ও নিজের গালটা টিপে দেখলো হালকা দাড়িগুলো হাতে ফুটলো। ও মাই গড! তে 2 সেকেন্ড চুপ থাকলো, তারপর ওর ভিতর নাটকীয় ভূতটা জেগে উঠলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বাইসেপটা ফুলিয়ে পোজ দিল। ওয়াও, আমি তো পুরোই বাহুবলী হয়ে গেছি রে! কি চওড়া ছাতি! জাঙ্কুক বেটা তো প্রতিদিন এই বডি দেখে অহংকার করে বেড়াতো, আজ থেকে এই বডি আমার। তুই জাঙ্কুকের জিমের একটা টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে কুংফু ক্যারাটের পোজ দিতে লাগলো। ও তো খুশিতে আত্মহারা, ও তো ভুলেই গেছে যে ও আসলে একটা ছেলের বডিতে ঢুকে পড়েছে। কিন্তু আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে ওর শরীরের নিচের দিকে একটা অদ্ভুত হর্ষস্থিকর অনুভূতি হতে শুরু করলো। ও মাই গড, বয়েজ মর্নিং উড! এই জীবনে প্রথমবার এটা ফিল করলো। ইস, ইমা, এসব কি? জাঙ্কুক এগুলো হ্যান্ডেল করে কি করে? তে লজ্জায় আর ভয়ে নীল হয়ে ওখানে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। এতক্ষণ যে সিক্স প্যাকের অহংকার হচ্ছিল তা এক নিমেষেই হাওয়া হয়ে গেল। তের ঘরের বিছানায় বসে জাঙ্কুক তখন কাঁপাকাঁপি করছিল। হঠাৎ করেই তের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুকের নামটাই ভেসে উঠেছে, মানে ওর ফোন থেকে কল এসেছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে জাঙ্কুকের নিজের গম্ভীর গলা ভেসে এলো, কিন্তু কথা বলছে তে। আচ্ছা, আমি এখানে বোঝানোর জন্য একটু চেঞ্জ করেছি, দুজনের ভয়েসটা সেম রেখেছি, জাস্ট বডিটা অর্থাৎ ক্যারেক্টারটা চেঞ্জ করেছি। আবে ওই জাঙ্কুককে বাচ্চে, তুই আমার বডির সাথে কি জাদু করেছিস? আমি তোর এই হাতির মতো বডি নিয়ে কি করবো এখন? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। এসব কি হচ্ছে আমার সাথে? চুপ করতে, তোর জন্য আমার এই দশা হয়েছে। তুই ভগবানকে কোন ব্র্যান্ডের নকল দানা খাইয়েছিলিস রে? একবার প্রার্থনাতেই কি দশা করেছে আমার। আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে তোর এই 1.5 ফুটের বডি দেখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আর শোন, তুই আমার ডাম্বেলগুলো একদম ছুবি না। তোর ওই ডাম্বেলের গোষ্ঠীর ষষ্ঠী। আগে বল, আমি তোর বডি নিয়ে কি করবো? উফ, তোকে এত সব ভাবতে কি বলছে? যা করবি চোখ বন্ধ করে করবি, একদম আমার বডির দিকে নজর দিবি না বলে দিলাম। কিন্তু আমি এখন কি করব? তোর মা যদি এখন আমাকে ডাকে, আমি তোর গলা করে কি করে কথা বলবো? একদম নর্মালি কথা বলবি, বেশি ন্যাকামো করতে যাবে না। আর শোন, আলমারির ডান দিকের ড্রয়ারে আমার ইনার ওয়্যারগুলো আছে, ওগুলো পরে নিস। খালি গায়ে মোটেও ঘুরবি না বেয়াদব, ওটা আমার বডি। কি? আমি ওসব জামা কাপড় কিভাবে পরবো? ওটার তো হুক পিছনের দিকে থাকে, আমি জীবনে ওসবে হাত দিইনি। হে ভগবান, তুমি আমায় একটু বিষ এনে দাও, আমি বসে বসে পটল তুলি। ফোনটা কাটার পর জাঙ্কুকের সামনে এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তের বডিকে ঢাকতে হবে। ও আলমারি খুলে তের একটা কুর্তি আর প্যান্ট বের করলো, কিন্তু তার আগে ওই বিশেষ জিনিসটা পরতে হবে।
জাঙ্কুক কাঁপতে কাঁপতে ড্রয়ার থেকে ওটা বের করলো। গোলাপি রঙের একটা জিনিস। ও ওটার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন ওটা কোনো জ্যান্ত বোম, একটু হাত দিলে ফেটে যাবে। ও প্রথমে ওটা মাথার উপর দিয়ে গলানোর চেষ্টা করলো, কিন্তু ওটা গিয়ে আটকে গেল গলায়। ও দম বন্ধ হয়ে ছটফট করতে লাগলো। ও গড, তে এই ছোট খাঁচার মধ্যে নিজেকে কিভাবে বন্দি রাখে? এই যেন পুরোই ফাঁসির দড়ি। এরপর অনেক কষ্ট করার পর ওটা ঠিকঠাক জায়গায় বসলো, কিন্তু এবার পেছনের হুক সে কিভাবে লাগাবে? জাঙ্কুক নিজের হাত দুটো পিঠের পিছনে নিয়ে গেল, কিন্তু ছেলেদের হাত তো ওভাবে ফ্লেক্সিবল হয় না। হাত মচকে যাওয়ার জোগাড় হলো, তাও হুক লাগলো না। শেষমেশ ওটা উল্টো করে ঘুরিয়ে পেটের কাছে হুক লাগিয়ে তারপর ঘুরিয়ে পিঠের দিকে নিয়ে গেল। নিজের এই বুদ্ধি দেখে নিজেই তেল গলে বলে উঠল, সাব্বাস জাঙ্কুক, তোর মাথায় এত বুদ্ধি, কিন্তু এই মাথাটা তো তের। কিন্তু কুর্তিটা পরার পর আয়নায় যখন নিজেকে দেখলো, ওর নিজেরই লজ্জা লাগলো। তের ওই সুন্দর নরম শরীরে ও নিজেকে মানিয়ে নিতে পারছিল না, কিন্তু মন থেকে তো এটা জাঙ্কুকই। তের গাল দুটো কত নরম, ঠোঁটটা কত সুন্দর। জাঙ্কুক হঠাৎ করেই আয়নায় তের ঠোঁটের দিকে তাকিয়ে নিজের ভিতরেই একটা অদ্ভুত কম্পন টের পেল। ও নিজের মাথা ঝাঁকিয়ে বলল, ধুর পাগল, নিজের বেস্ট ফ্রেন্ডের বডি দেখে কেউ রোম্যান্টিক ফিল করে নাকি? ছি ছি ছি। অন্যদিকে তে জাঙ্কুকের বাড়িতে নিজের বাথরুমে যুদ্ধ শেষ করে নিচে নেমে এসেছে। জাঙ্কুকের মা রান্না করছিল। উনি জাঙ্কুককে ডেকে বলল, কি রে জাঙ্কুক, আজ এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? যা, জিম তো অনেক করিস, এবার একটু এদিকে আয়, রান্নাঘরে হাত লাগা, ডালটা একটু নেড়ে দে তো। তে মনে মনে দারুণ খুশি। ও মনে মনে ভাবলো, রান্না করা তো বাঁ হাতের খেলা। ও জাঙ্কুকের সেই চড়া চেহারা নিয়ে রান্নাঘরে ঢুকলো, কিন্তু সমস্যা হলো ও ভুলেই গিয়েছে যে ও এখন বিশাল লম্বা ছেলের বডিতে আছে। ও যখন ডাল নাড়ার জন্য খুন্তিটা হাতে নিয়ে ধরলো, জাঙ্কুকের গায়ের জোরে একটা সাধারণ টান দিতেই কড়াই গ্যাস ওভেন থেকে ছিটকে গিয়ে সোজা মেঝেতে গিয়ে পড়লো। সব ডাল মেঝেতে লুটোপুটি খাচ্ছে। জাঙ্কুকের মা ছুটে এসে চিৎকার করে বলে উঠল, ওরে হতভাগা, এটা কি করলি? কড়াইটা অমন করে টানলি কেন? জিম করে কি হাত দুটো হাতের মতো বানিয়েছিস? একটু মায়া দয়া নেই? সরি মা, আসলে বাইসেপের জোরটা একটু বেশি পড়ে গেছে। বাইসেপের জোর? তুই নিজের মায়ের সাথে ইয়ার্কি করছিস? যা এখান থেকে ভাগ, আজ তোর খাওয়া বন্ধ। তে মন খারাপ করে জাঙ্কুকের ঘরে চলে এলো। এসে নিজের মানে জাঙ্কুকের পেটে হাত দিল। চওড়া পেটটা খিদে চোচো করছে। ও জাঙ্কুকের ফোন থেকে আবারও থেকে কল করলো, ওরে জাঙ্কুক রে, তোর মা আমায় তাড়িয়ে দিয়েছে। তোর এই রাক্ষসে বডিতে প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? তুই আমার প্রোটিন শেকটা বানিয়ে খেয়ে নে। আর শোন, আমার বডি নিয়ে তুই রান্নাঘরে গিয়েছিলি কেন? তোর তো 1.5 ফুট বডি, তুই আমার এই বিশাল হাত পায়ের মাপ বুঝবি কি করে? সব ভেঙে চুরে এক করবি? তুই একদম আমার হাইট নিয়ে কথা বলতে আসবি না জাঙ্কুক। তোর এই হাতের মতো বডি সামলাতে কত ঝুঁকি পোয়াতে হচ্ছে তুই জানিস? দরজা দিয়ে বেরোতে গেলে মাথা ঠেকে যায়। ফ্যানটা এত নিচু যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। উফ, আমি আমার নিজের কিউট বডিতে ফিরে যেতে চাই। দুজনেই বুঝতে পারলো এভাবে আলাদা থাকলে চলবে না। সমাজ আর বাড়ির লোকের সামনে নিজেদের আসল সত্যটা লুকিয়ে রাখতে গেলে ওদের একসাথে থাকতে হবে, যতক্ষণ না এই জাদুর কোনো সমাধি মিলছে। কিন্তু ওরা কি জানতো এই আটটা বদলের গোলমাল ওদের জীবনটাকে কতটা পাল্টে দিতে পারে? ওরা কি জানতো এই একে অপরের শরীরে থাকার মাধ্যমে ওরা একে অপরের সেই না বলা ভালোবাসাটার আবিষ্কার করে ফেলবে? পরের দিন সকালে তের ঘরে বিছানায় শুয়ে জাঙ্কুক, যে এখন তের শরীরে বন্দি, একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। সে দেখছিল সে জিমে গিয়ে 250 কেজির ওজনের ডাম্বেলটা এক হাতে তুলে বেঞ্চ প্রেস মারছে, আর চারপাশে মেয়েরা হাততালি দিচ্ছে। খুশিতে যেই না সে নিজের বাইসেপ ফোলাতে গেল, অমনি তার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো, ধুর, চওড়া বাইসেপ তো দূরের কথা, তার হাতের আঙুলগুলো তের মতোই পুচকে পুচকে নরম। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে তের চিকন গলায়
আড়মোড়া ভাঙলো, কিন্তু বিছানা থেকে নামতে গিয়ে সে টের পেল পেটের নিচের দিকটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে, ঠিক যেন কেউ পেটের ভিতরে মিক্সার গ্রাইন্ডার চালিয়ে দিয়েছে। একটা তীব্র অদ্ভুত ব্যথা। ওরে বাপরে, এত পেট ব্যথা করছে কেন? দেখি ফুচকা খেয়ে খেয়ে নিজের লিভারটাকেও খেয়ে ফেলেছে নাকি? জাঙ্কুক পেট চেপে রইল, সে আর সহ্যই করতে পারছে না। তাড়াতাড়ি জাঙ্কুকের ফোনে, যেটা এখন তের কাছে আছে, সেটা তুলে ফোন লাগালো। ওদিকে তে জাঙ্কুকের বডিতে যখন জাঙ্কুকের নাক ডাকার আওয়াজে নিজেরই কান চেপে ঘুমাচ্ছিল, ফোনের কর্কশ আওয়াজে সে ধর্মড়ে উঠে বসলো। ওরে বাপরে তে, মরে গেলাম রে। তুই কি ফুচকা গিলতে গিলতে একদিন গোটা ডাইনোসর গিলে ফেলেছিলিস নাকি? ওটা তো লাফাচ্ছে কেন পেটে? সকাল সকাল পেটের ভিতরে যেন হাতুড়ি পিটাচ্ছে। আমি কি ডাক্তার ডাকবো? আমি আর বাঁচবো না রেতে। ওরে গাধা, ডাইনোসর আসবে কোথা থেকে? আজ কত তারিখ রে? ও শিট, আজ তো মাসের 10 তারিখ। জাঙ্কুক, ওটা কোনো ডাইনোসর নয় রে গাধা, আজ আমার পিরিয়ডের ডে। কি পিরিয়ডস? ওরে বাপরে, ওই রক্তারক্তি কেসটা, ওটা তো মেয়েদের হয়। আমি একটা আস্ত ছেলে, আমি ওসব কি করে বুঝবো? এখন আমি কি করব? আমাকে বাঁচাতে। ওই জাঙ্কুক, চেল্লাস না। তুই এখন আমার শরীরে আছিস, তাই ওটা তোকে সহ্য করতে হবে। আর শোন, আলমারির একদম নিচের ডয়ারে একটা উইংসওয়ালা প্যাডের প্যাকেট আছে, ওটা নিয়ে বাথরুমে যা। প্যাড? ওটা দিয়ে আমি কি করব? আমি তো জীবনে ওসব ছুঁয়ে দেখিনি। আবার ওটাতে ডানাও থাকে, ওটা কি উড়ে যাবে নাকি? হে ভগবান, একটা ছেলের জীবন আর তুমি কত পরীক্ষা নেবে। বেশি প্যান প্যান করিস না তো, যা। প্যাকেটের গায়ে ছবি দেওয়া আছে, দেখে ঠিকঠাক বুঝে যাবি। আর একটু গরম জলে সেক দিস পেটে, আরাম পাবি। ছেলেদের এত বড় বডি নেই। আমি এখন তোর মায়ের হাতের ঝাঁটা খাচ্ছি, আর তুই ওইটুকু ব্যথা সহ্য করতে পারছিস না। জাঙ্কুক ফোনটা কেটে দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে আলমারির কাছে গেল। ড্রয়ার খুলে প্যাকেটটা হাতে নিতেই মনে হলো সে কোনো টাইম বোম ধরে আছে। বাথরুমে ঢুকে সে প্রায় আধ ঘন্টা ধরে ঘামলো। প্যাকেটের ছবিটা উল্টো করে দেখে 2 বার ভুল জায়গায় আটকে শেষমেশ যখন ওটা ঠিকঠাকভাবে সেট করতে পারলো, তখন লজ্জায় তার নিজের ইচ্ছে করছিল কমোডের জলে ডুবে মরতে। সে আয়নায় তের মুখের দিকে তাকিয়ে বলল, তে রে, তোর এই শরীরে ঢুকে আমি যা যা করছি, এইগুলো যদি আমার জিমের বন্ধুরা জানতে পারে, ওরা আমায় জ্যান্ত খবর দেবে। কিন্তু নিয়তির খেলা এখানেই শেষ নয়। দুপুরবেলা জাঙ্কুক যখন তের খাটে শুয়ে পেটে বালিশ চেপে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, ঠিক তখনই তের মা ঝড়ের গতিতে ঘরে ঢুকলো। তার হাতে একটা ধবধবে লাল পাড়ের সাদা জামদানি শাড়ি, আর সাথে ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট। কি রেতে, এখনো শুয়ে আছিস? তোকে না বললাম আজ দুপুরেই তোর পিসেমশাই আর ঘটক কাকু মিলে একটা ভালো পাত্রপক্ষকে নিয়ে আসছে তোকে দেখতে। ছেলেটা আইটি কোম্পানিতে চাকরি করে, লাখ টাকার মাইনে। জলদি এই শাড়িটা পরে রেডি হ। জাঙ্কুক চমকে উঠল। মেয়ে দেখতে আসছে? মানে মানে আমাকে দেখতে আসছে? না মা না, আমি এই শাড়িটারই পরতে পারবো না। আর আমার এখন পেটে খুব ব্যথা করছে, আমি বিয়ে করবোই না। বেশি ন্যাকামি করিস না তে, পেটে ব্যথা তো প্রতি মাসেই হয়। আজ কোনো বাহানা শুনবো না। আধা ঘন্টার মধ্যে যদি তোকে শাড়ি পরা অবস্থায় ড্রয়িং রুমে না দেখি, তবে তোর ওই সারা দিনের অনলাইন ফুচকা অর্ডার করা আমি চিরকালের মতো বন্ধ করে দেব। বলেই উনি শাড়িটা খাটের উপর ছুঁড়ে দিয়ে চলে গেলেন। জাঙ্কুক শাড়িটার দিকে তাকিয়ে হাঁ করে রইল। সে জীবনে বড় জোর 2-3 বার পুজোয় ধুতি পড়েছে, তাও প্রতি 10 মিনিটে খুলে যাওয়ার জোগাড়। আর এটা তো 5.5 গজের একটা আস্ত শাড়ি। শাড়ি না, মরণ ফাঁদ। সে আবার লুকিয়ে থেকে কল করলো, মানে জাঙ্কুকের ফোনে কল করলো। ইমার্জেন্সি, তোর মা আমার শাড়ি পরতে দিয়েছে, পাত্রপক্ষ আসছে রে, তুই জলদি আমার ঘরে আয়, আমায় এই ফাঁদ থেকে বাঁচা ভাই। 10 মিনিটের মধ্যে তে জাঙ্কুকের চওড়া চেহারা নিয়ে মুখে একটা মাস্ক পরে, যাতে পাড়ার লোক চিনতে না পারে, তের বাড়ি এলো। তের ঘরে ঢুকে
দরজাটা লক করে সে যখন দেখলো তের শরীর নিয়ে জাংকুক একটা পেটিকোট আর ব্লাউজ কোনো রকমে গায়ে জড়িয়ে বাঁদরের মতো বসে আছে, সে আর হাসি চাপতে পারলো না। জাংকুকের সেই গম্ভীর চওড়া গলা দিয়ে তে হাহা করে হেসে উঠল। আরে বাপরে, তোকে তো পুরো লেডির জোকার লাগছে। ইস জাংকুক, কি হাল করেছিস তোর। হাসিস না তোতে, এই ব্লাউজের হুকগুলো একদম পিছন দিকে, আমার হাতে তো পৌঁছাচ্ছে না। তুই জলদি এগুলো লাগিয়ে দে আর শাড়িটা পরিয়ে দে প্লিজ। তে আলতো করে জাংকুকে অর্থাৎ নিজের পিঠের কাছে এসে ব্লাউজের হুকগুলো লাগাতে লাগলো। জাংকুকের চওড়া কর্কশ হাতটা যেই না তের ফর্সা মসৃণ পিঠের চামড়া ঠেকলো, অমনি দুজনের শরীরে যেন 440 ভোল্টের এক তীব্র ইলেকট্রিক শক হয়ে গেল। জাংকুক হঠাৎ করে চুপ হয়ে গেল। তার বুকের ভিতরে তের ফুচকে হাতটা যেন অলিম্পিকের রেসের মতো ধকপক ধকপক করতে লাগলো। তে অর্থাৎ জাংকুকের নিজের হাত তার এতই চেনা, তাও আজ এই অদ্ভুত পরিস্থিতিতে সেটা কেমন যেন নেশে ধরানো লাগছে। তে একটু আসতে পর, তোর হাতটা এত কর্কশ, বড্ড লাগছে পিঠে। উফ জাংকুক, তুই এত নড়ছিস কেন? তোর জন্য ব্লাউজের কাপড়টা ছিঁড়ে যাবে। আর শোন, কুচিগুলো যখন ধরবো তখন কিন্তু একদম সোজায় দাঁড়িয়ে থাকবি, একদম নড়বি না। এইভাবে কোনো রকমের তে জাংকুককে শাড়িটা পরিয়ে দিল। A few moments later. বিকেল 4টে, ড্রয়িং রুমে পাত্রপক্ষ এসে হাজির। পাত্রের নাম জনু, চশমা পরা, একদম ভালো ছেলে টাইপের। সাথে তার বাবা আর মা এসেছে। তে রান্নাঘর থেকে গরম গরম সিঙ্গারা আর মিষ্টি সাজিয়ে আনছে। তের মা ঘর থেকে চিৎকার করছে, তে মা আমার, এবার চায়ের ট্রেটা নিয়ে এদিকে আয়। জাংকুক তের বডিতে শাড়ি সামলাতে সামলাতে ঘরের ভিতরে দাঁড়িয়ে কাঁপছিল। শাড়ির আঁচলটা সে এমনভাবে কুকড়ে ধরে রেখেছিল যেন ওটা কুস্তির আখড়ার গামছা। আর মনে মনে ভাবছিল, আর যদি আমি ধরা পড়ে যাই তবে তের মা আমায় কাঁচা চিবিয়ে খাবে। ঠিক সেই সময় জাংকুক অর্থাৎ যার শরীরে এখন তে আছে, তে জাংকুকের বডি নিয়ে দূর থেকে এই পুরো সিনটা দেখছিল। কিন্তু পাত্র জনুকে দেখতেই তের ভিতরে হিংসের ভূত নাড়া দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, এই চশমা পরার সুটকিটা আমার থেকে না, মানে আমার জাংকুককে না, মানে আমার শরীরে থাকা জাংকুককে বিয়ে করতে চেয়েছে। না, মোটেও না, কোনোভাবেই না, আমি এটা হতে দেবো না। জাংকুক কোনো রকমের কাঁপা কাঁপা পায়ে শাড়ি সামলে ড্রয়িং রুমে এসে হাজির হলো। চায়ের কাপগুলো টেবিলে রাখতেই জনুর দিকে তাকিয়ে বলল, এই নে ব্রো, চা খা, একদম কড়ক চা। ব্রো? পাত্রের মা বলে উঠল, এ কি, আপনার মেয়ের গলার আওয়াজ এমন হলো কি করে? আর আমাদের ছেলেকে ব্রো বলছে কেন? তের মা তাড়াতাড়ি কভার আপ করার জন্য বলে উঠল, না মানে আসলে ও কলেজে নাটক করে তো, তাই একটু অভ্যাস হয়ে গেছে, এই আর কি। ঠিক তখনই কোণা থেকে তে জাংকুকের চওড়া চেহারা নিয়ে সোফায় একদম পা ছড়িয়ে মস্তানদের মতো করে বসে গলা ছেড়ে বলল, আরে কাকিমা, ওসব নাটক ফাটক কিচ্ছু না, আসলে তের মাথায় একটু ছিট আছে তো। এই যেমন ও এখন ভালো সেজে চা দিচ্ছে, ঠিক 5 মিনিট পরেই দেখবেন মির্গি রোগ উঠবে আর মুখ দিয়ে ফেনা বের হবে। জাংকুক যে এখন তের বডিতে রাগের চোখ গোল গোল করে জাংকুকের দিকে মানে তের দিকে তাকালো। এই পেতনিটা আমার বডি মানে নিজেকে নিয়ে সব নোংরা নোংরা কথা কেন বলছে? জনুর বাবা ভয় পেয়ে সোফা একটু পিছিয়ে গেল। কি বলছেন মশাই, মেয়ের মির্গি রোগ আছে? শুধু কি তাই, ও তো রাতে ঘুমের ঘুরে হেঁটে বেড়ায়, কাঁচা মাংস চিবিয়ে খায়, আর সবচেয়ে বড় কথা, ও অলরেডি একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত। ওরে বাপরে, এ তো পুরো ডাইনি কন্যা। এই জন্য চল চল বাবা পালায়, এখানে আর 1 সেকেন্ডও থাকা নয়। তোর জন্য আমি একটা ভালো মেয়ে খুঁজে আনবো। ব্যাস, পাত্রপক্ষ চা সিঙ্গারা সব ফেলে উল্টো দিকে দৌড় লাগালো। পাত্রপক্ষ চলে যেতে তের মা কান্নাকাটি করতে করতে রান্নাঘরে ঢুকে গেল। ওদিকে জাংকুক মানে তের বডিতে এখন যে তেকে অর্থাৎ জাংকুকের বডিতে এখন যে তার হাত ধরে টেনে
এক ঝটকায় ভিতরের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তুই কি পাগল নাকি তে? তুই আমার বিয়েটা এভাবে ভেঙে দিলি কেন? মানে নিজের বিয়েটাই তুই ভেঙে দিলি, আর পাত্রপক্ষের সামনে আমার নামে, মানে নিজের নামে সব নোংরা নোংরা কথা কেন বলছিলি? আমি নাকি লিভ ইন করি, কাঁচা মাংস খাই, এগুলো কি ভদ্রলোকে বলে? তে জাঙ্কুকের চড়া বডি নিয়ে রেগে লাল হয়ে জাঙ্কুকের গম্ভীর গলায় জাঙ্কুককে দেওয়ালের সাথে চেপে ধরলো। জাঙ্কুকের সেই বিশাল লম্বা চেহারাটা যখন তের পুচকে শরীরটা খুব কাছাকাছি চলে এলো, জাঙ্কুকের হার্টবিট স্কিপ করলো। হ্যাঁ বলেছি, বেশ করেছি বলেছি, 100 বার বলবো। আর কোনো ছেলে এসে তোর হাত ধরবে, তোকে আংটি পরাবে, এ কখনোই হতে পারে না। তুই শুধু আমার, তুই আমার পটিতে থাকলেও আমার, তুই তোর পটিতে থাকলেও আমার। অন্য কোনো ছেলের বর আমি তোকে হতে দেব না। বর না মানে বউ, ওই আর কি। আহা, কি মিষ্টি প্রেমের মুহূর্ত। পাগলি একটা, আমি কি অন্য কারোর হতে পারি? এই 1 মাস তোর শরীরে থেকে তোর কষ্টগুলো বুঝে তোকে আমি অন্য কারোর হতে দেব এটা ভেবেছিস? শরীর যার হোক না কেন, এই ভিতরের মনটা শুধু তোর। বাইরে আবার করাত করে বাজ পড়ল। যাক বাঁচা গেল, আর তাদের এভাবে উল্টো পাল্টা শরীরে থাকতে হবে না। তারা কি এবার সত্যি সত্যি নিজেদের আসল রূপে ফিরবে, নাকি এভাবেই কেটে যাবে তাদের বাকি জীবন? গল্প কিন্তু এখানেই শেষ না, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। এই গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্টে লেখো নেক্সট পার্ট। আর এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট হলেই নেক্সট পার্ট চলে আসবে, যেটা হতে চলেছে এর থেকেও বেশি ধামাকেদার। আর নেক্সট পার্ট আপলোড হতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে নেক্সট পার্টের লিংক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে মোটেও ভুলো না। আই লাভ ইউ অল। কি তোমাদের হাসাতে পারলাম তো? অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, লাভ ইউ।